এত ছোট লোকের বাচ্চা হয়ে থাকো, তোমাদের যদি কাপড় ওয়াশ করার ওয়াশিং মেশিন না থাকে, তোমাদের বাড়িতে যাওয়ার মতো যদি যোগ্যতা না থাকে, তোমাদের গ্রামে গঞ্জে ঘুরে বেড়াইছো ভোটে না থাকে, তাহলে আল্লাহর হস্তে ভদ্রলোকের বাচ্চা হলে এমপি গিরি ছেড়ে দাও। ওরা তো নিজের বাপ মাকে গালি খাওয়ায় ওরা। গত 5 দিনে জামাত ইসলামের এমপিরা যেই পরিমাণ গালি খেয়েছে, ওই একটা ওয়াশিং মেশিন আর কি জানি একটা ওই ইয়া বলে ওই যে ইয়ার জন্য ওভেন যে পরিমাণ গালি জামাত ইসলামের এমপিরা খেয়েছে, আমার মনে হয় না আগামী 5 বছর এত গালি খাবে কিনা। আমাকে লজ্জা লাগছে, আমারও খারাপ লাগছে। আমি জামাত ইসলামে যোগদান করছি ওয়াশিং মেশিনের জন্য। সালার আজকে দুর্ভাগ্য সালার জামাতের এমপি আজকে ওয়াশিং মেশিন চায়, জামাতের এমপি বেটা আজকে ওই মাইক্রোবান চায়। আরে বেটা তোর যদি না থাকে বেটা ভিক্ষা কর, অনেক তো ভিক্ষা করে আইনে তো চলস, তো এটা কর। সংসদকে জামাত ইসলামে জামাতকে কেন অসম্মান করলি? আক্তার ভাই আবার বলতে পারার সম্ভাবনা এটা চালা বেটা, রিক্সা চালা। তোর নেতাগিরি করতে কে বলছে? তোরে কে বলছে নেতাগিরি করতে? এখানে এসে এমপিগিরি করতে? তাহলে তোর যদি গাড়ি না থাকে, এলাকার মানুষের যদি দেখা করতে না পারে, আক্তার ভাই আবার বহিষ্কার হওয়ার সম্ভাবনা। একবার তো বহিষ্কার হয়েছিল অনেকবার, এবার জামাত থেকে বহিষ্কার হবেন। আমি জামাতকে বলছি না, আমি আমাদের এমপিকে জামাতকে বলছি না। জামাতকে বলছেন না, উনি বলতেছেন সব সদস্য। জামাতকে বলেন তো বাংলাদেশে কোন লোকটা ভালো বলছে এই বক্তব্যের জন্য? না, আপনার বক্তব্য একমত, কিন্তু বলছি আমরা আমাকে বলেন জামাতকে কোন মানুষটা ভালো বলছে ওই এমপির মাইক্রোওভেন চাওয়ার জন্য এবং এই ওয়াশিং মেশিন চাওয়ার জন্য? ওই বেটা এমপি এতটুকু জ্ঞান নাই, এমপি গিরি করছিস তুই। আমি তো জামাতের এমপির কাছে আশা করি নাই। এক্স্যাক্টলি আমি বলছি, আমি সরি, আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি ওই এমপির জন্য। জামাতের এমপিরা তো লেখাপড়া করে, জামাতের এমপিরা তো লেখাপড়া করে লোক। দুই একজন সবখানে তো শয়তান থাকে, শয়তানের জায়গা তো সব জায়গায়। শয়তান আল্লাহর সামনে আদমরে ঘুরায় ফেলাইছে, বুঝছেন না? আমার আপনাকে ঘুরাতে পারে না। এই শয়তান হযরত আদমকে আল্লাহর সামনে থেকে বলে দিছে, সাবধান করে দেওয়ার পরেও আদমকে খাওয়াই ফেলাইছে গন্ধম। তারে তো ওয়াশিং মেশিন খাওয়াইছে, বুঝছেন না? আগে দেখেন ওর পিছনে ওই বিএনপির কোন নেতাকে অথবা অন্য কোন পার্টির নেতাকে খুঁজাইছে, নাহলে ওয়াশিং মেশিন যারা বেচে ওয়ালটন বা দিস, ওরা গিয়ে বুঝাইছে ভাই আপনি ডিমান্ড করেন 300 এমপির জন্য 300 ওয়াশিং মেশিন আমরা দিব, 300 ফ্রিজ দিব। কারণ আমাদের কোম্পানিগুলো আছে, তো এই কোম্পানিগুলো হয়তো গিয়ে এমপিতে বুঝাইছে যে ভাই দাবিটা করেন, দাবিটা করলে 300 ওই ফ্রিজ বেচতে পারবো, 300 ওয়াশিং মেশিন বেচতে পারবো, 300 এই মাইক্রোওয়েভ বেচতে পারবো। এগুলো হয়তো ওই কোম্পানিগুলাই ওই এমপিকে বলাইছে, বোকা এমপি বুঝে নাই। ওই যে ওয়াজ করার টাকা দিলে ওয়াজে গিয়ে হাসা মিশে বলে পরে, যত বেশি টাকা দেয় তত বেশি মিশা কথা কয় ওয়াজে গিয়া, বুঝছেন না? তো যত বেশি বলবেন, যত বেশি বেহেশতে হুরের বর্ণনা দিবেন, তত বেশি মানুষ ওয়াজে আসবে। ফলে সে হুরের একটা ইয়া বানায় ফেলায়, হেমামালিনী বানায় ফেলায়, বুঝছেন না? হুরকে এমন বর্ণনা করে যাতে মানুষ দৌড়ে আসা ওয়াজে আসে, ওয়াজে আসতে অনেক টাকা পয়সা সে পায়। এই হয়তো ওই আমার এমপি ভাইকে হয়তো ওই বেটা ওয়ালটন বুঝাইছে, হয়তো স্কয়ার বুঝাইছে, বা ওই যে কি যে বিভিন্ন যমুনা ফ্রিজ আছে, যমুনা তো আছে, বুঝেন না? বেশ হইব হয়তো যমুনা কোনো গিয়া কেউ বলছে যে ভাইয়া এই দাবি দাবতে করেন, আপনারা দুইটা দিব না, একটা তো সরকার দিবে আর একটা আপনার মেয়ের বাড়িতে পাঠায় দিব না। তো মাইক্রোওভেন 350টা এমপি আছে, একটা করে মাইক্রোওভেন 350টা মাইক্রোওভেন বিক্রি হবে, 350টা ওই ওয়াশিং মেশিন বিক্রি হবে। এটা কারা বিক্রি করবে? যে কোম্পানিগুলো বিক্রি করে ওরাই বলাইছে। কিন্তু আমার জামাতের এমপি ভাই এটা বুঝা উচিত ছিল, ভাই আপনাদেরকে জনগণ আপনার জন্য ভিক্ষা চাইতে পাঠানো হয় নাই, আপনাকে এমপি বানায়া পাঠানো হয়েছে এত রক্তের বিনিময়ে ভিক্ষা করার জন্য না। রাজনীতিবিদ মানে, এমপি মানে সবগুলো সারা ভিক্ষুক, সারাদিন ভিক্ষা করে। এর আজকে এই দাবি, ওই দাবি, দাবি দাবি দাবি। আর এই বেটা এমপি হইছ, তোর বাপ যদি বলস না আমি এটা করতে চাই, আমি এটা করব,
আমি ওই এলাকায় আমার পকেট থেকে রাস্তা বানায় দিব। আমি আমি 30% আমি এমপি হিসেবে দিব, 70% সরকার দেখ। আরে শালা এমপি হইছো, এই কথা বলছ না। আমরা তো এমপি গিরি করে আসছি, কই আমাদের তো অফিসের অভাব পড়ে নাই, আমাদের তো গাড়ির অভাব পড়ে নাই, আমাদের তো মানুষের গাড়ি যেতে হয় নাই, আমাদের তোকে ভিক্ষা মাগতে হয় নাই। সংসদে একটা বক্তৃতা দেখাস না যে আমরা দিছি, এটা চাই। আমরা বলেছি বনমন্ত্রী, আপনি কি জানেন ওই জায়গায় ব্রিজ নাই? কিসের স্থানীয় সরকার মন্ত্রীগিরি করেন? আমার কটিয়াদি নদীর উপর ব্রিজ নাই, আপনি জানেন না এটা? আমরা চাই না ব্রিজ দেয়, আমি জানতে চাইছি ওরে ব্রিজ নাই কেন। আমি জানতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রী কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কটিয়াদিতে যাবেন, মিটিং দিয়েছি, আপনি কি জানেন কটিয়াদিতে যাওয়ার কোনো পাকা রাস্তা নাই? দ্যাট ওয়াজ আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমরা ভিক্ষা চাইনি, এমপি ভিক্ষা করতে যায় না সংসদে। আমার রাস্তা বানায় দাও, আমার ব্রিজ বানায় দাও, কালভার্ট বানায় দাও। তাহলে হাঙ্গা বইতে গেছেন ওখানে আপনি। আর জাতির কথা বলেন, জনগণের কথা বলেন, জনগণ কোন দিকে যাবে সেটা বলেন, জনগণের কি প্রয়োজন সেটা বলেন, ওখানে কেন হচ্ছে না সেটা বলেন। কিন্তু সেটা না, এমপি হয়ে গেছেন। ইব্রাহিম ভাই, আপনার প্রতি আমার কোনো আনুগত্য নাই, আনুগত্য থাকলে আমি আপনার দলে থাকতাম। আপনার আনুগত্য নাই বলে আমি বিএনপি ছেড়ে চলে আসছি। কিন্তু আজকে আমার দেশের জনগণের সামনে বিকল্প এখন বিকল্প নাই। এই মুহূর্তে বিএনপির পরিবর্তন মানে দেশে একটা অরাজকতা তৈরি হওয়া। এই মুহূর্তে তারেক রহমানের পরিবর্তন মানে রাষ্ট্রে একটা অশান্তি সৃষ্টি করা, অশৃঙ্খলা সৃষ্টি করা। এটা আমি চাই না, এবং এই বক্তব্য আমার না, আমার জামাত নেতা ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। আমরা দেশে অশান্তি চাই না। আমি কথাটা বলার সাহস পাচ্ছি এই জন্য যে আমার নেতা শফিকুর রহমান সাহেব বলেছেন, জামাতের নেতা শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা অরাজকতা চাই না, অশান্তি চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা শান্তি শৃঙ্খলাবদ্ধতা চাই। কিন্তু আপনি সংবিধানের নামে, এক মন্ত্রী উদ্ধতপনার নামে অশান্তি সৃষ্টি করেন না। যদি এটা করেন আমরা বাধ্য হবো আপনার কাছ থেকে আমাদের সহযোগিতার হাত তুলে নিতে। কিন্তু আপনি লাভ যদি করবেন, আপনি যাকে আমরা বলতেছি ভালো না তাকে নিয়ে আপনি ঘুরে বেড়াবেন, তাহলে ওকে যে যখন মানুষ জুতাটা মারবে, ঢিলটা মারবে, পচা ডিমটা মারবে, বা হয়তো কেউ গুলিও করতে পারে, তাহলে গুলিটা যদি আপনার গায়ে লাগে তার জন্য আমাদেরকে দায়ী করেন না, জনগণকে দায়ী করেন না। ওই লোকটা নিয়ে ঘুরেন কেন আপনি, যাকে মানুষ বুয়া বলে? সেই লোকটা নিয়ে মঞ্চে উঠেন কেন আপনি যদি সেখানে কেউ ঢিল মারে? আপনি ওই লোকটা নিয়ে কেন সশস্ত্র বাহিনী অফিসের সামনে যান, যাদের কাছে নৈতিকতা অনেক বড় জিনিস, যাদের কাছে দেশপ্রেম অনেক বড় জিনিস, যারা ব্যক্তির চেয়ে দেশকে বেশি ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, তাদের সামনে আপনি খারাপ লোককে নিয়ে যখন যাবেন, তখন যদি ফুস করে কেউ কিছু করে বসে, একটা ডিমই মারলো, ওই ডিমটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর উপর পড়ে, ইজ্জত কোথায় রাখবেন আপনি বলেন? সামনে কোথায় রাখবেন বলেন আপনি? এটা ডিম মারার মতো সাহসী মানুষ কি বাংলাদেশে নাই? আমরা না বুড়ো হয়ে গেছি, এখন পারবো না, সমাজের পারিবারিক দায়িত্ব অনেক আছে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা, নাতিরা, আরো পরের জেনারেশন আছে না, এই হাদির মতো জেনারেশন তৈরি হয়েছে না? একটা ডিম মারা কোনো বিষয় প্রধানমন্ত্রীর মিটিং এ বলেন? যাকে বুয়া বলতে পারে প্রধানমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রীর সামনে তা রাখার পরেও যদি মোহাম্মদপুরে বুয়া বলে, যাকে বুয়া বলতে পারে মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আপনি কেন ঘুরবেন? কেন তাকে আপনার পাশে থাকবেন, রাখবেন? আমরা তো চাই না। কিন্তু মানুষ যদি এই ডিমটা মারে, ডিম মারা অধিকার তো মানুষের আছে। মানুষ প্রতিবাদ করতে চাইলে, আমাদের তো প্রতিবাদ করার শক্তিও নাই, সাহসও নাই। প্রতিবাদ করার শক্তিও নাই, সাহসও নাই। কাজে আমি বলবি ইব্রাহিম ভাই, আমরা ঐক্য চাই, আমরা সরকার সহযোগিতা করতে চাই। আমরা দেশ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে হাত মিলাতে চাই। 5বার হা বলছি, 5বার না বলছি।
কাজেই এই বাজেট নিয়ে কি হয়, সরকারি দল থাকলে বলা হয় এটা দিয়ে বাংলাদেশ একদম আকাশে উঠে যাবে, আর বিরোধী দল বলবে এ হয়ে যাবে। আমার অভিজ্ঞতা হলো বাজেটটা হলো চোরকে আরো চুরি করার সুযোগ করে দেওয়া, তাকে আরো অর্থ সরবরাহ করে দেওয়া যাতে সে আরো বেশি দুর্নীতি করতে পারে, আর জনগণের উপর অত্যাচারে মাত্রা বাড়িয়ে দেওয়া যাতে জনগণের কাছ থেকে আরো চাপ দিয়ে অর্থ আদায় করতে পারে। এই বাজেটে চৌর্যবৃত্তটা যেই করতে পারে, যারা ভালো করে করতে পারে তারাই সফল হয়। কে কোন ব্যক্তির নামে আমি বলছি না, আমরা দেখেছি তো কোন ব্যক্তিরা কখন ট্যাক্স বাড়াইছে, কার স্বার্থে বাড়াইছে, কার স্বার্থে কমাইছে, এটা দেখার অভিজ্ঞতা আমার 10 বছর হয়েছে। আমাদের এমন অর্থমন্ত্রী দেখার সুযোগ হয়েছে যারা যারা আপনাদেরকে মহামানব বানিয়েছেন, বলেছেন তাদের আমলে তার কাছে এত হয় নাই, ভ্যাট নিয়ে কথা বলছেন, অনেকে বলতেছেন, কিন্তু আমরা তো দেখেছি প্রতিটা বাজেটের আইটেমে কিভাবে কেন কার সাথে টাকা বাড়ানো হয়। দেখেন আমি একটা উদাহরণ দিই, পুলিশের গাড়ি ছিল না এবং পুলিশকে কোনো টি দিয়ে দেওয়া হতো না, সিসি দিত, টাকা দিত না পুলিশকে। পুলিশের রেশন ছিল না, থানা একটা ক্যাশিয়ার থাকে, তার কাজ হলো বিভিন্ন দোকান থেকে সপ্তাহে সপ্তাহে রেশন নিয়ে আসা, টাকা কোনোদিন ফেরত দেয় না। এটা একটা থানার প্র্যাকটিস, এটা থানার আশপাশে যতগুলো আছে এটা আছে। আর সিসি মানে কোনো থানার কোনো কর্মকর্তারা বাইরে গেলে তাদের টাকা দেওয়া হয় না, যদিও সিসির বাজেটও খুব কম ছিল। আমি অনেক চেষ্টা করে তৎকালীন আমাদের প্রধানমন্ত্রীকে বুঝাইয়া আমরা একটা বাজেটের মধ্যে এই বরাদ্দটা বাড়াইলাম, পুলিশকে যেন সিসির জন্য কাউকে হাত পাততে না হয়, আর মেসে যে রেশনটা খাবে সে রেশনটা যেন দেওয়া হয়। দেখা গেল আমাদের একজন মন্ত্রী, যিনি গাড়ির একজন বড় সরবরাহকারী, তিনি 150টা পিক আপ কিনাইলেন পুলিশের জন্য। ওটা নাকি আরো বেশি জরুরি। তাহলে আমি যদি গাড়ির বিক্রি করা যদি আমার লোক থাকে তাহলে বলেন, এবং সঙ্গে সঙ্গে ওই গাড়ির আবার ডিউটি মাপ করে দেওয়া হলো যাতে পুলিশের বাজেট থেকে কমে যায়। এবং সেই সুযোগে অনেকেই তখন পিক আপ, বাংলাদেশ একসময় দেখেন পিক আপ খুব সস্তা ছিল, ইব্রাহিম সাহেব যদি মনে পড়ে আপনাদের, একসময় পিক আপ খুব সস্তা ছিল, ওটা ডিউটি কম ছিল, ওই জিপের নামে পিক আপ নিয়ে আসতো, পিছনে ডাবল পিছনে বইটা খুলে জিপকেই পিক আপ বানায় নিয়ে আসতো। এগুলো তো বাজেটের জন্য হয়েছে, বড় বড় রতি মহারতি দিয়ে পাঠানো হয়েছে।